সাইমুম সিরিজ ৬ রক্তসাগর পেরিয়ে পর্ব ৩। ফ্রোর নতুন সিকিউরিটি চিফ জেনারেল বরিস বেবিয়ারের গোটা মুখটাই লাল টকটকে। বুকভরা ক্রোধ ও ক্ষোভের আগুন যেন ঠিকরে পড়েছে মুখ দিয়ে। চেয়ার থেকে উঠে সে পায়চারি করছিল। প্রশাসন ও নিরাপত্তা বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন অফিসার টেবিল ঘিরে বসে আছে। সকলেরই মুখ গম্ভীর, অবস্থা বিব্রতকর। জেনারেল বরিসকে গত রাতের ঘটনা যেন কুরে কুরে খাচ্ছিল। তার চোখের সামনে দিয়ে আহমদ মুসা গাড়ি হাঁকিয়ে চলে গেল। কিছুই করতে পারল না সে। তাদের শক্তি সামর্থ্যকে আহমদ মুসা যেন ছেলে খেলার মতো তাচ্ছিল্য করল। কোথায় হাওয়া হয়ে গেল তারা? ব্রিজের পশ্চিমে কিছু দূরে সেনাবাহিনীর ক্যারিয়ার ভ্যানটা পরিত্যক্ত পাওয়া গেছে। কোন দিকে গেল ওরা? প্রধান সড়ক ধরে যায়নি। যেখানে গাড়ি পাওয়া গেছে সেখান থেকে ৩টা গলি ৩ দিকে বেরিয়ে গেছে। রাতেই সে গলিগুলো এবং গলির আশেপাশের জায়গা আতিপাতি করে সার্চ করা হয়েছে, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। রাত তখন তো 10টাও হয়নি। লোকজন সবাই রাস্তায় কিংবা বাড়ি বা বাড়ির আশেপাশেই ছিল, কিন্তু কেউ কিছুই বলেনি। সবারই এক জবাব, তারা তেমন কিছু দেখেনি। সব গাদ্দার। এরা দেখলেও কিছু বলবে না। ব্যাপারটা তাই ঘটেছে। তা না হলে নতুন ৪ জন লোক সবার সামনে দিয়ে চলে গেল আর কারো নজরে পড়ল না, এটা একেবারেই মিথ্যা কথা। ঠিক আছে, মিথ্যার শাস্তি ওরা পাবে। উত্তেজিত জেনারেল বরিস তার অস্থির পায়চারিটা থামাল। থেমে দাঁড়িয়ে টেবিলের একেবারে ডান পাশে টেকো মাথা এক রাশ দুশ্চিন্তার ছাপ মুখে নিয়ে বসে থাকা গোয়েন্দা অফিসার কর্নেল ভাদিনের দিকে তাকিয়ে বলল, তোমার তদন্ত শেষ হয়েছে? জামায়াতিন মরল কার গুলিতে? কর্নেল বলল, আমাদের গোয়েন্দা কর্মীর গুলিতে। অর্থাৎ জামায়াতিন বিদ্রোহীদের পক্ষে যোগ দিয়েছিল? ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে, বলল ভাদিন। সবগুলো ডেড বডি পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ। উল্লেখযোগ্য কিছু আছে তাতে? কর্নেল ভাদিন একটু নড়ে চড়ে বসল। তারপর বলল, গাড়িতে বিস্ফোরণে যারা মারা গেছে তাদের বাদ দিলে অবশিষ্ট 2 জন ছাড়া সবাই মারা গেছে সাইমুমের বিশেষ ধরনের পিস্তুল M10-এর গুলিতে। আর 2 জন মারা গেছে সাধারণ পিস্তলের গুলিতে। একজনের দেহে ছিল 1টা গুলি, আরেকজনের দেহে 2টি। এগুলিগুলো কোন পিস্তল থেকে তাহলে এসেছে? একটা পিস্তল জামায়াতিন, তার মৃতদেহের কাছেই তার পিস্তলটি পাওয়া গেছে। ওটা থেকে একটা গুলি ছোড়া হয়েছিল। অন্য 2টি গুলির পিস্তলের সন্ধান এখনও পাওয়া যায়নি। এ সময় কথা বলে উঠল পুলিশ প্রধান তুরিন। সে টেবিলের বাম প্রান্তে বসেছিল। বলল সে, আমরা সারাকায়ার সবগুলো পিস্তল সিজ করেছি এবং সেগুলোকে পাঠানো হয়েছে কেমিক্যাল পরীক্ষার জন্য। পরীক্ষার রিপোর্ট এখনই পাওয়া যাবে। তাতে হয়তো ওই 2টো গুলির উৎসের সন্ধান পাওয়া যেতে পারে। তুরিন থামতেই সহকারী পুলিশ প্রধান এসে ঘরে প্রবেশ করল। তার দিকে চেয়ে তুরিন বলল, এনেছ রিপোর্ট? এনেছি বলে সহকারী পুলিশ প্রধান পকেট থেকে 2টো পিস্তল এবং রিপোর্টের কাগজ পুলিশ প্রধান তুরিনের হাতে তুলে দিল। কাগজের দিকে নজর বুলিয়ে জেনারেল বরিসের দিকে তাকিয়ে তুরিন বলল, স্যার, আমাদের একজনের দেহ থেকে যে 2টি গুলি পাওয়া গেছে তা 2 জনার 2 পিস্তল থেকে এসেছে। কার পিস্তল? বলল জেনারেল বরিস। তুরিন পিস্তল 2টি জেনারেল বরিসের দিকে এগিয়ে দিতে দিতে বলল, একটা হল তুগরিল তুগানের এবং অন্যটা রশিদভের। এ কি বলছ? সত্যি বলছ তুরিন? সত্যি স্যার। দেখুন, পিস্তলের সাথের ট্যাগে মালিকের নাম রয়েছে। জেনারেল বরিস তুগরিল তুগানের পিস্তলটি হাতে নিয়ে ট্যাগটির দিকে একবার নজর দিয়ে বলল, এর অর্থ কি তুরিন? কাল তো তুগরিল তুগান সারাক্ষণ আমাদের সাথেই ছিল। তুরিন বলল, রাসায়নিক রিপোর্ট বলছে রশিদভ ও তুগরিল তুগানের এ পিস্তল থেকে একসাথেই গুলি ছোড়া হয়েছে এবং গুলি 2টি আমাদের দ্বিতীয় লোককে হত্যা করেছে। তুগরিল তুগান ও রশিদভের কাছ থেকেই ঘটনার সবটা জানা যাবে। জেনারেল বরিস মাথা নেড়ে বলল, ওদের কি গ্রেফতার করা হয়েছে? উত্তর দিল সহকারী পুলিশ প্রধান। বলল, পুলিশ পাঠান হয়েছে, এখনই তারা গ্রেফতার করে নিয়ে আসবে। এরপর একটুক্ষণ নীরবতা। নীরবতা ভঙ্গ করল কর্নেল ভাদিন। বলল, স্যার, জামায়াতিন ও রশিদভের ব্যাপারটা এবং তুগরিল তুগানের পিস্তলের ঘটনার পর
আমরা আর কাকে বিশ্বাস করব, কার ওপর নির্ভর করব? আমি ওদের যতদিন থেকে জানি, জামায়াতিন এবং রশিদ দুজন অত্যন্ত ভালো ছেলে ছিল। পার্টির কাজে জান কবুল করার মতো নিবেদিত প্রাণ ছিল তারা। পুলিশ প্রধান তুরিন মাথা নেড়ে সমর্থন করল ভাদিনের কথা। জেনারেল বরিস বলল, তোমার কথা ঠিক ভাদিন, কিন্তু অতীতকে দিয়ে আর বর্তমান বিচার হবে না। ডেভিল সাইমুম সবার মাথা খারাপ করে দিয়েছে। এই খারাপ মাথাগুলোকে গুড়িয়ে দিয়েই আমাদের কমিউনিস্ট রাষ্ট্রকে রক্ষা করতে হবে। এ সময় টেলিফোন বেজে উঠল। জেনারেল বরিস রিসিভার তুলে নিল। ওপারের কথা শুনে নিয়ে বলল, শুধু তুঘরিল তুগানকে পাঠিয়ে দাও। অল্পক্ষণ পরেই তুঘরিল তুগান ঘরে প্রবেশ করল। একজন পুলিশ অফিসার তাকে ঘরে পৌঁছে দিয়ে চলে গেল। তুঘরিল তুগান ধীর পদক্ষেপে এসে টেবিলের সামনে দাঁড়াল। ভাবলেশহীন তার মুখ, কিন্তু তার মধ্য দিয়েও চিন্তার একটা কালো ছায়া ফুটে উঠছে চোখে মুখে, তবে তার চোখে মুখে দৃঢ়তার ছাপ। জেনারেল বরিস তার দিকে তাকিয়ে সামনের খালি চেয়ারটা দেখিয়ে বলল, বসুন মিস্টার তুগান। সবাই নীরব। জেনারেল বরিস সোজা হয়ে বসে তুঘরিল তুগানের দিকে না চেয়ে অনেকটা স্বগত কণ্ঠেই বলল, আমরা দুঃখিত মিস্টার তুগান, আপনাকে আজ এভাবে এখানে আসতে হয়েছে, কিন্তু দায়িত্ব দায়িত্বই। একটু থেমে বলল, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই, বলুন। ভাবলেশহীন কণ্ঠে বলল তুঘরিল তুগান, একটা পিস্তল। তুঘরিল তুগানের দিকে এগিয়ে দিয়ে জেনারেল বরিস বলল, এ পিস্তলটা কার? পিস্তলটা হাতে নিয়ে নেড়েচেড়ে বলল, আমার। গতকাল রাতে এ পিস্তলটা কার কাছে ছিল? আমার পিস্তল দুটো, তার একটা গত রাতে আমার কাছে ছিল, আর এ পিস্তলটা ছিল আমার ড্রয়িং রুমের ড্রয়ারে। সকালে এটা সেখানেই পেয়েছি। রাতে কি এটা কেউ ব্যবহার করেছে? আমি জানি না। এ পিস্তলের গুলিতে আমাদের একজন গোয়েন্দাকর্মী মারা গেছে। এ পিস্তলের গুলিতে? ভীষণভাবে চমকে উঠল তুঘরিল তুগান। হ্যাঁ, এ পিস্তলের গুলিতে, বলল জেনারেল বরিস। এতক্ষণে একটা উদ্বেগ ও আশঙ্কা তুঘরিল তুগানের মুখে চোখে ফুটে উঠল। সে বলল, এটা কি করে সম্ভব? সেটাই তো আমাদের জিজ্ঞাসা তুগান। বিমর্ষ তুঘরিল তুগানের কপালে চিন্তার গভীর বলিরেখা। ব্যাপারটা তার কাছে সত্যি ভুতুরে মনে হচ্ছে। সকলেই জানে গতকাল ঘটনার সময় সে সারাক্ষণ জেনারেল বরিসের সাথে সাথেই ছিল। কে তার পিস্তল ব্যবহার করবে? তাছাড়া তার পিস্তল খোয়া যায়নি, ড্রয়ারেই ছিল। নিশ্চিত তুঘরিল তুগানের দিকে চেয়ে জেনারেল বরিস বলল, ঘটনা আরও আছে মিস্টার তুগান। তারপর অপর পিস্তলটি হাতে তুলে নিয়ে বলল, এটা রশিদভের পিস্তল। এ পিস্তলের একটা গুলি এবং আপনার ওই পিস্তলের একটা গুলি আমাদের নিহত একজন গোয়েন্দাকর্মীর দেহ থেকে পাওয়া গেছে। এর অর্থ আপনার পিস্তল এবং রশিদভের পিস্তল একসাথেই ছিল। তুঘরিল তুগানের অন্তরটা এবার সত্যিই কেঁপে উঠল। রশিদভের নাম শুনে হঠাৎ তার মনে ফায়েজাভার মুখ ভেসে উঠল। জামায়াতিনের মতো রশিদ এবং ফায়েজাভাও তো সাইমুমের প্রতি সহানুভূতিশীল। তাহলে ফায়েজাভাই কি কোনো পাগলামি করেছে? তার পক্ষেই তো সম্ভব পিস্তল ড্রয়ার থেকে নিয়ে গিয়ে আবার যথাসময়ে যথাস্থানে এনে রাখা। এই ভাবনার উদয় হবার সাথে সাথে তার পিতৃমন কেঁপে উঠল থরথর করে। তাহলে কি ফায়েজাভার কথা জানতে পেরেছে? রশিদভকে তো ওরা গ্রেফতার করেছে, ওর কাছ থেকেই তো ফায়েজাভার কথাও বেরিয়ে আসবে। আর সাইমুম নিয়ে তার সাথেও রশিদভের আলোচনা হয়েছে, এ কথাও তো রশিদভের কাছ থেকে বেরিয়ে আসতে পারে। এতক্ষণে তুঘরিল তুগান সত্যিই দুর্বল হয়ে পড়ল। তুঘরিল তুগানকে নীরব দেখে জেনারেল বরিসি আবার বলল, বলুন মিস্টার তুগান, আপনি কি বুঝছেন, কতটুকু কি জানেন? স্বাভাবিক হবার চেষ্টা করে তুঘরিল তুগান বলল, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। গত রাতে আমার গোটা ব্যাপারটাই আপনাদের সামনে আছে। তা জানি, বলল জেনারেল বরিস। তার চোখে মুখে বিরক্তি ও উত্তেজনার চিহ্ন। সে পুলিশ প্রধান তুরিনের দিকে তাকিয়ে বলল, রশিদভকে এখানে হাজির করো, সব কথা তার কাছ থেকেই পাওয়া যাবে। জেনারেল বরিস কথা শেষ করতেই সহকারী পুলিশ প্রধান মিস্টার রেকফ উঠে দাঁড়াল। বেরিয়ে গেল সে। কয়েক মিনিট পর রশিদভকে নিয়ে সে প্রবেশ করল ঘরে। রশিদভের চেহারায় কোনো অস্বাভাবিকতার কিছু নেই।
চোখে মুখে শান্ত ভাবও, কোনো উদ্বেগের চিহ্ন তার চোখে পড়ছে না। মিস্টার বেকফ বসল। রশিদ ভ দাঁড়িয়েই থাকল, কেউ তাকে বসতে বলল না। জেনারেল বরিস তার তীক্ষ্ণ চোখটা রশিদভের দিকে একবার তুলে ধরে রশিদভের পিস্তলটা হাতে তুলে নিয়ে নাচাতে নাচাতে বলল, এ পিস্তলটা কার রশিদভ? ধীরে অথচ স্পষ্ট কণ্ঠে রশিদভ বলল, পিস্তলের ট্যাগে আমার নাম ও দস্তখত থাকলে ওটা আমার। পিস্তল থেকে কয়টা গুলি ছুঁড়েছিলে? একটা। দ্বিধাহীন কণ্ঠ রশিদভের। আমাদের গোয়েন্দা কর্মীকে হত্যা করেছ, এটা স্বীকার করছ? হ্যাঁ, আমি তাকে গুলি করেছি। তুঘ্রিল তুগানের চোখ দুটি বিস্ফারিত, উদ্বেগ উৎকণ্ঠার ঝড় তার ভেতরে। রশিদভের কি মাথা খারাপ হল? এমনভাবে সব স্বীকার করছে সে? এমনিভাবে কি তাহলে তার কথা এবং ফায়েজাভার কথা সব বলে দেবে? এক অজানা ভয় এসে তাকে ঘিরে ধরল। ওই গোয়েন্দা কর্মীর দেহে 2টি গুলি ছিল। দ্বিতীয় পিস্তল পাওয়া গেছে, লোক পাওয়া যাচ্ছে না। সেই লোকটি কে যে তোমার সাথে ছিল? রশিদভ এই প্রশ্ন শুনে ভাবল, তাহলে নিশ্চয় এরা ফায়েজাভার সন্ধান পায়নি। তুঘ্রিল তুগানের নিশ্চয় কিছু বলার কথা নয়। তাছাড়া সে গত রাতের ব্যাপারটা জানেও না। গ্রেফতার না করার কারণ তাহলে এটাই। রশিদভ খুশি হল। ফায়েজাভার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। ভালো লাগে তার ফায়েজাভাকে। কবে এর শুরু সে জানে না। ফায়েজাভার দেশপ্রেম, জাতিপ্রেম, আদর্শ নিষ্ঠা সম্প্রতি তাকে রশিদভের হৃদয়ের একান্ত কাছে এনে দিয়েছে। গতরাতে বিদায়ের সময় রশিদভ ফায়েজাভার হাত ধরতে গিয়েছিল, কিন্তু ফায়েজাভা হাত টেনে নিয়ে সরে দাঁড়িয়ে বলেছে, আমি মুসলিম, তুমিও মুসলিম, আগের সেই কমরেড নই। সুতরাং আল্লাহ আমাদের মাঝে সীমারেখা টেনে দিয়েছেন, তা আমরা মেনে চলব। ফায়েজাভার এই পবিত্রতা, জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি তার আগ্রহ ফায়েজাভাকে রশিদভের কাছে এক মহৎ আসনে সমাসীন করছে। তার যাই হোক, ফায়েজাভার বাঁচা প্রয়োজন। রশিদভ বলল, আমার সাথে আর কেউ ছিল না। তাহলে দ্বিতীয় গুলি কে করেছে? দ্বিতীয় গুলিটাও আমি করেছি। এই তো বললে তুমি একটা গুলি করেছ। আমার পিস্তল দিয়ে একটা গুলি করেছি, কিন্তু দ্বিতীয় পিস্তল দিয়ে দ্বিতীয় গুলি। অর্থাৎ তোমার হাতে 2টো পিস্তল ছিল। দ্বিতীয় পিস্তলটি কোথায় পেলে? তুঘ্রিল তুগানের বাড়ি থেকে চুরি করেছিলাম, আবার কাজ সেরে রেখে আসি। জেনারেল বরিস কিছু না বলে উঠে দাঁড়াল। তার চোখ মুখ লাল টকটকে। সে পায়চারি করতে লাগল। এ সময় সে রশিদভের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি মিথ্যা বলছ রশিদভা। তোমার সাথে কে ছিল বলো? তুঘ্রিল তুগানের। মুখটা ভয়ে ফ্যাকাসে, গোটা শরীরটা তার কাঁপছে। এই বুঝি রশিদভ বলে দেয় ফায়েজাভার নাম। রশিদভের পিস্তল চুরির কথা তারও বিশ্বাস হয়নি। জেনারেল বরিসের প্রশ্নের জবাবে রশিদভ বলল, আমি বলছি আমার সাথে কেউ ছিল না। ক্রোধে কাঁপছিল জেনারেল বরিস। রশিদভের জবাব শোনার সাথে সাথে তার চোখ দুটি জ্বলে উঠল আগুনের ভাটার মতো। ডান হাত তুলে প্রচণ্ড এক ঘুষি দিল সে রশিদভের গালে। আকস্মিক এই আঘাতে রশিদভ পড়তে পড়তে আবার দাঁড়িয়ে গেল। ঘুষি মনে হয় লেগেছিল দাঁতের মাড়িতে। রশিদভের মুখ দিয়ে রক্ত আসতে দেখা গেল। জেনারেল বরিসকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে এমন একটা ক্ষিপ্ত বাঘের মতো মনে হচ্ছে। গতকাল থেকেই তার মেজাজ খারাপ। আহমদ মুসারা তার নাকের ডগার উপর দিয়ে চলে গেল একান্তই তাচ্ছিল্য ভরে। এই ব্যর্থতার বেদনা যেন কিছুতেই ভুলতে পারছে না। হাতের কাছেই একটা শিকার পেয়ে যেন সে কালকের শোধটাও নিতে চাচ্ছে। রশিদভের মুখের রক্ত ঠোঁট বেয়ে বুকের উপর গড়িয়ে পড়ছিল। সেদিকে চেয়ে ক্রূর হাসিতে ফেটে পড়ে বলল, বল, কে ছিল তোর সাথে? আহমদ মুসারা মিটিং কোথায় করল? তা না হলে একেবারে ভর্তা করে ফেলব। রশিদভ কোনোই জবাব দিল না, যেন কিছুই হয়নি তার। এমনিভাবেই দাঁড়িয়ে রইল, বেপরোয়া তার মুখ ভঙ্গি। রশিদভের এইভাবে নীরব থাকা আগুন ধরিয়ে দিল যেন জেনারেল বরিসের দেহে। ডান পা তুলে প্রচণ্ড এক লাথি মারল রশিদভের কোমরে। রশিদভ হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। শক্ত মেঝের উপর পড়ে তার কপালের একাংশ কেটে গেল। পড়ে যাওয়া দেহের ওপর আরেকটা লাথি ছুঁড়ে মেরে জেনারেল বরিস চিৎকার করে বলল,
তুরিন তুরিন, হারামজাদাকে ছাদের সাথে টাঙাও, দেখি বেটা কতক্ষণ মুখ বন্ধ করে থাকে। তুঘরিল তুগান মুখ নিচু করে বসেছিল। রশিদভের দিকে তাকাবার সাহস পাচ্ছে না। সমস্ত শরীরে কি এক বেদনা তাকে দহন করছে। হৃদয়টা এফর ওফর হয়ে যাচ্ছে তার বেদনায়। রশিদভকে ছাদের সাথে টাঙানো হল। তারপর জেনারেল বরিস নিজ হাতে চাবুক তুলে নিল। নরম স্টিলের মতো চামড়ার চাবুক অসীম হিংস্রতা নিয়ে এলোপাথারি পড়তে লাগল রশিদভের উন্মুক্ত শরীরে। রশিদভের গোটা দেহটাই ফেটে রক্তাক্ত হয়ে গেল। ফোঁটায় ফোঁটায় তা পড়ে নিচের মেঝেকে লাল করে তুলল। কিন্তু যাকে কথা বলাবার জন্য এই অমানুষিক অত্যাচার করা হচ্ছে, সে রশিদভ একেবারেই নিঃশব্দ। একটা আ শব্দ তার মুখ থেকে বের হল না। তুঘরিল তুঘানের উদ্বেগ উৎকণ্ঠার বেদনা এবার বিস্ময়ে পরিণত হল। তার যেন বিশ্বাস হতে চাইছে না এ রশিদভ তাদের সেই রশিদভ। এমন নির্যাতনে তো হাতিও চিৎকার করত। এ ধৈর্যের শক্তি রশিদভ পেল কোথায়? টেবিলের চারদিকে আরও যারা বসে আছে তা তো তারা দেখেনি। ক্রোধে ক্ষোভে পরিশ্রমে ক্লান্ত জেনারেল বরিস একটা চেয়ার টেনে নিয়ে ঘরের এক কোণে বসল। 2 মিনিট টাইম দিলাম, তোর সাথে কে ছিল, কারা আছে বল, তা না হলে একদম গুঁড়ো করে ছাড়ব। রশিদভের চোখ বন্ধ ছিল, মুখ চোখ তার প্লাবিত ছিল রক্তে। নিচের দিকে ঝুলে থাকা একটা হাত তুলে অতি কষ্টে সে চোখটা পরিষ্কার করল। হাতটা কাঁপছিল। রক্তের বেড়াজাল ভেঙে চোখ খুলে তাকাল রশিদভ। তারপর ধীরে কণ্ঠে বলল, মিথ্যা আশা করবেন না জেনারেল বরিস, কিছু পাবেন না আমার কাছ থেকে। আমি আপনাদের কমরেড নই, আমি মুসলিম। অত্যাচার দিয়ে নিপীড়ন দিয়ে দেহকে দুর্বল করা যায়, শেষও করা যায়, কিন্তু বিশ্বাসের শক্তিকে স্পর্শ করা যায় না। আপনাদের কাছে আমি কিছুই আশা করি না, আমার ভরসা আল্লাহ। চুপ কর হারামজাদার বাচ্চা, আবার বক্তৃতা করা হচ্ছে বলে জ্বলন্তে এক অগ্নিপিণ্ডের মতো লাফিয়ে উঠল জেনারেল বরিস। পকেট থেকে রিভলভারটা বের করে নিয়ে রশিদভের মুখ লক্ষ্য করে ট্রিগার টিপল। 1, 2, 3। পরপর 3টা গুলি গিয়ে আঘাত করল রশিদভের মুখে। সমগ্র মুখটা একটা রক্তের পিণ্ডে পরিণত হল। প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে উঠল রশিদভের দেহ কয়েকবার, তারপর একবারে স্থির। তুঘরিল তুগান সেদিকেই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। এখন আর তার মনে কোনো ভয় নাই। রশিদভ তার মনের ভয়ের পর্দাটা যেন কোথায় সরিয়ে দিয়েছে। এখন নিজ হৃদয়ের অন্তঃপুর দিয়ে সুদূর অতীতকেও যেন সে দেখতে পাচ্ছে। সাহসী, সংগ্রামী, চিরস্বাধীন পূর্বপুরুষের রক্ত যেন তার শিরায় শিরশির করে জেগে উঠল। রশিদভের দেহটা যখন কেঁপে স্থির হয়ে গেল, তখন তুঘরিল তুগান চোখ বন্ধ করে মুসলমানের মৃত্যু সংবাদের যা পাঠ করতে হয় সেই ভুলে যাওয়া দোয়াই স্মরণ করার ব্যর্থ চেষ্টা করল। জেনারেল বরিস পিস্তলটা পকেটে ফেলে বলল, তুরিন, এই বিশ্বাসঘাতকের কি শাস্তি! আর সন্দেহজনক যাদের ধরেছ কাউকে ছেড়ো না, হয় তারা মুখ খুলবে, নয়তো তাদের রশিদভের ভাগ্যই বরণ করতে হবে। তুঘরিল তুগানের দিকে চেয়ে জেনারেল বরিস বলল, সাইমুমের খবর তুমি উপরে জানিয়েছ এবং গতরাতে তুমি আমাদের সাথে ছিলে, এই কারণেই তুমি রক্ষা পাচ্ছ, কিন্তু পিস্তল রহস্যের ব্যাপারটা তোমাকে সমাধান করতে হবে। একটু থামল জেনারেল বরিস, তারপর রুমাল বের করে মুখ মুছতে মুছতে তুঘরিল তুগানকে লক্ষ্য করেই বলল, তোমার পার্টির লোকজনদের নিয়ে অ্যাসেম্বলি হলে যাও, আমি আসছি। কথা শেষ করে জেনারেল বরিস গটগট করে বেরিয়ে গেল। দুহাতে মুখ ঢেকে কাঁদছিল ফায়জাভা, নিঃশব্দ কান্না। রশিদভের কাহিনী বলছিল তুঘরিল তুগান, তার চোখের নিচে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ। সোফায় গা এলিয়ে দিয়ে কথা বলছিল সে, তার শূন্য দৃষ্টি জানালা দিয়ে বাহিরের দিকে নিবদ্ধ। বলছিল সে নিজের কথা স্বীকার করল, কিন্তু বলল না তার সাথে কেউ ছিল। চুপ করল তুঘরিল তুগান, চোখ বন্ধ করে কিছু ভাবল, তারপর চোখ খুলে সোজা হয়ে বসল। একটু ঝুঁকে পড়ে ডাকল, মা, ফায়জাভা। ফায়জাভা মুখ তুলল, অশ্রু ধোয়া তার মুখ। তুঘরিল তুগান বলল, তাদের গোয়েন্দাকর্মীর দেহ থেকে দ্বিতীয় যে গুলি পাওয়া গেছে সেটা আমার পিস্তলের, সে ব্যাপারে তারা নিশ্চিত। কে গুলি ছুড়ল তা তারা বের করবেই। আমাকে যে তারা ছেড়েছে এটা তাদের সাময়িক কৌশল।
একটু থামল তুঘরিল তুগান, একটু ঢোক গিলল, আর একটু নড়েচড়ে বসে বলল, মা ফায়েজাভা, তোকে নিয়ে আজ রাতেই কোথাও চলে যেতে চাই। ফায়েজাভা চমকে উঠল, মুখ তুলে বলল, কেন আব্বা? রশিদ ভের মতোই তোকে তারা নিয়ে যাবে, আমি তা সইতে পারব না, বলে দুহাতে মুখ ঢাকল তুঘরিল তুগান। শক্ত কঠোর প্রকৃতির তুঘরিল তুগান শিশুদের মতো কেঁদে উঠল। ফায়েজাভা উঠে এল, পাশে দাঁড়িয়ে পিতার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কিছু ভেবো না আব্বা, আমি কোনো কিছুকেই ভয় করি না। চুপ কর, বলল তুঘরিল তুগান, আমি জীবিত থাকতে তোর গায়ে কেউই হাত তুলতে পারে না, আমি তা হতে দেব না। আজ রাতেই আমরা চলে যাব এখান থেকে। পিতার মাথায় হাত বুলাতে বুলাতে ফায়েজাভা বলল, কোথায় যাব আব্বা? জানি না, কেন এত বড় দেশে তোকে নিয়ে মাথা গুজবার এতটুকু জায়গা কোথাও পাব না। এই কষ্টের মধ্যেও হাসি পেল ফায়েজাভার। তার আব্বা অবুঝ হয়ে গেল নাকি? কমিউনিস্ট দেশে সরকার সর্বনিয়ন্তা, তার সাথে বিরোধ করে কেউ এখানে বাঁচার অধিকার পায় না। নিরাপদ জায়গা তার আবার কোথায় মিলবে? আমরা কি দেশ ত্যাগ করতে পারব? প্রয়োজন হলে তাই করব। আমাদের পূর্বপুরুষেরা এই কমিউনিস্টদের অত্যাচারে তাদের হাত থেকে নিজেদের ঈমান আকিদা রক্ষার জন্য লাখ লাখ সংখ্যায় দেশ ত্যাগ করেছে। আমরা তাদের পথ অনুসরণ করব। কিন্তু সাইমুমেরা তো দেশের ভেতরে থেকেই দেশকে জাতিকে মুক্ত করার জন্য কাজ করছে, বলল ফায়েজাভা। আমার যেটুকু বোঝার বাকি ছিল রশিদ ভ তা বুঝিয়ে দিয়ে গেছে। ওদের পাশে দাঁড়াতে পারলে গৌরব বোধ করব। ফায়েজাভা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দারোয়ান এসে দরজায় দাঁড়াল, তার সাথে ৩ জন পুলিশ অফিসার। পুলিশ অফিসারদের উপর নজর পড়তেই তুঘরিল তুগান উঠে দাঁড়াল। গোটা দেহে তার রক্তের এক উষ্ণ স্রোত বয়ে গেল। একজন পুলিশ অফিসার দরজা পেরিয়ে এগিয়ে এল, বলল, ফায়েজাভাকে জেনারেল বরিশের অফিসে নিয়ে যেতে এসেছি। চমকে উঠল না তুঘরিল তুগান, শুধু ডান হাতটা তার একবার মুষ্টিবদ্ধ হল। এগিয়ে এল সে পুলিশ অফিসারের দিকে। মুখ তার ভাবলেশহীন, কিন্তু চোখের দৃষ্টিতে এক তীক্ষ্ণতা। শেষ মুহূর্তে এগিয়ে আসা পুলিশ অফিসার বোধহয় কিছু সন্দেহ করেছিল। তার হাতটা কোমরের বেল্টে ঝুলানো রিভলভারের বাটে উঠে এসেছিল, কিন্তু যতটা সে ভাবেনি তার চেয়েও দ্রুত ঘটনাটা ঘটে গেল। তুঘরিল তুগান প্রায় ঝাঁপিয়ে পড়ে পুলিশ অফিসারটির খাপ থেকে রিভলভার ছিনিয়ে নিল এবং সঙ্গে সঙ্গেই গুলিবর্ষিত হল তার হাতের রিভলভার থেকে। ঢলে পড়ল পুলিশ অফিসারটির রক্তাক্ত দেহ। চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। মুহূর্তের জন্য একটা কিংকর্তব্য বিমূঢ়তা ছড়িয়ে পড়ল বাকি ২ জন পুলিশ অফিসারের মধ্যে, কিন্তু পরক্ষণেই তারা ঝাঁপিয়ে পড়ল তুঘরিল তুগানের উপর। তুঘরিল তুগান তার রিভলভার উঁচু করে তুলে ধরছিল। তারা ঝাঁপিয়ে পড়ার সাথে রিভলভারের একটা ফায়ার হল। গুলিটা ব্যর্থ হল না। একজন পুলিশ অফিসারের বুকের বাম পাশে ঢুকে গেল গুলিটা। এক পাশে ঢলে পড়ে গেল তার দেহ। তুঘরিল তুগান পড়ে গিয়েছিল, হাতের রিভলভার ছিটকে পড়েছিল হাত থেকে। তৃতীয় পুলিশ অফিসারটি এসে চেপেছিল তার উপর। পুলিশ অফিসারটির ২ হাত চেপে বসেছিল তুঘরিল তুগানের গলায়। তুঘরিল তুগান তার ডান হাত পাকিয়ে ঘুষি লাগাল তার কানের নিচে ঠিক নরম জায়গাটার লক্ষ্যে, কিন্তু মাথাটা চকিতে ঘুরিয়ে নেয় ঘুষিটা গিয়ে লাগল ঘাড়ের নিচের জায়গাটায়। এই সময় পুলিশ অফিসারের হাতটা কিছুটা আলগা হয়ে গিয়েছিল। তুঘরিল তুগান এক ধাক্কায় তাকে ঠেলে দিয়ে উঠে দাঁড়াল। উঠে দাঁড়িয়েই আবার ঝাঁপ দিল পুলিশ অফিসারটির উপর। কিন্তু পুলিশ অফিসারটি ততক্ষণে তার রিভলভারটি তুলে নিয়েছিল। সে রিভলভারের গুলি তুগানের বুকটি একদম এফোড় ওফোড় করে দিল। ফায়েজাভা পিতার ছিটকে পড়া রিভলভারটা কুড়িয়ে নিয়েছিল। পিতৃহন্তা পুলিশ অফিসারটির রিভলভার অন্যদিকে ঘুরবার আগেই ফায়েজাভার রিভলভার অগ্নিবৃষ্টি করল পরপর ২ বার। পুলিশ অফিসারটির মাথা একেবারে গুঁড়ো হয়ে গেল। গুলির শব্দ শুনে বাইরে থেকে ২ জন পুলিশ অফিসার ছুটে আসছিল। উদ্যত রিভলভার হাতে তারা এসে দাঁড়াল সেই দরজায়। ফায়েজাভা গুলি করে রিভলভারটা ফেলে দিয়েই ঝুঁকে পড়েছিল পিতার মুখের উপর। পাগলের মতো ডাকছিল সে তার আব্বাকে। উদ্যত রিভলভার হাতে দাঁড়ানো ২ জন পুলিশ অফিসারের একজন বলল, এবার আসুন মিস ফায়েজাভা, অনেক করেছেন। চকিতে চোখ তুলে তাকিয়েই ফায়েজাভা ছুটল রিভলভারের দিকে।
রিভলভারে হাত দিবেন না ফায়জাবা, হাত একেবারে গুঁড়ো করে দিব। চিৎকার করে উঠল একজন পুলিশ অফিসার। ফায়জাবা দাঁড়িয়ে গেল। সেই পুলিশ অফিসার আবার চিৎকার করে উঠল, বেরিয়ে আসুন, জেনারেল বরিশ অপেক্ষা করছেন। ফায়জাবা দাঁড়িয়েই থাকল। পুলিশ আবার গর্জে উঠল, শেষবারের মতো বলছি, আসুন আমাদের সাথে, তা না হলে বল প্রয়োগ করতে হবে আমাদের। এইবার ফায়জাবা বেরিয়ে এল। আগে আগে সে চলল, পিছনে দুজন পুলিশ অফিসার। বাইরে এসে গাড়ির দিকে তিনজন এগুচ্ছিল। আগে ফায়জাভা, পেছনে উদ্যত, রিভলভার হাতে দুজন পুলিশ অফিসার। হঠাৎ এ সময় দুটো গুলির শব্দ হল। আর্তনাদ করে দুজন পুলিশ অফিসার লুটিয়ে পড়ল মাটিতে। দুজনের মাথাই গুলিতে এফোর ওফোর হয়ে গেছে। কয়েক মুহূর্ত বিস্ময়ের ঘোর নিয়ে কিংকর্তব্য বিমূঢ়ভাবে দাঁড়িয়েছিল ফায়জাভা। এই সময় দুজন যুবক এসে দাঁড়াল তার পাশে। দুজনেই ফায়জাভার পরিচিত। একজন কলখজের গণনিরাপত্তা অফিসার আহমদ ভ, আরেকজন স্টোর সিকিউরিটি অফিসার আলী খান। তারা এসে সালাম দিল। তারপর নরম এবং দ্রুত কণ্ঠে বলল, মিস ফায়জাভা, গাড়িতে উঠুন। তাদের সালাম দেয়া শুনে ফায়জাভা যতটা আশান্বিত হয়েছিল, তাদের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সে আশাটা তিরোহিত হতে চাইল। ফায়জাভা জিজ্ঞেস করল, আমাকে কোথায় যেতে হবে? তারা মুখ না তুলে চোখ নিচু রেখেই জবাব দিল, আমরা সাইমুমের কর্মী, আমরা খোঁজ নিতে এসেছিলাম আপনাদের। ফায়জাভা আর কোনো কথা না বলে পুলিশের ওই গাড়িতে এসে বসল। ড্রাইভিং সহ সামনের 2 সিটে গিয়ে বসল ওই 2 যুবক। গাড়ি চলতে শুরু করেছে। দুজন যুবকের একজন বলল, দেরি করেছি আমরা আসতে মিস ফায়জাভা, ওরা আসবে আমরা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে জানতাম না। ফায়জাভা বলল, আপনাদের এই পরিচয় জেনে খুশি হয়েছি। আপনাদের পরিচয় জেনেও আমরা খুশি হয়েছি। দুঃখিত যে আমরা ওদের জন্য কিছুই করতে পারলাম না। তারপর সবাই চুপ। লাইট নিভিয়ে অন্ধকার পথে কলখজের বাইরের এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে এগিয়ে চলছিল গাড়ি। প্রায় 3 ঘণ্টা পরে কলখজের উত্তর প্রান্তে পশ্চিমের এক উপত্যকায় এসে গাড়ি দাঁড়াল। গাড়ি দাঁড়াতেই দুদিক থেকে 2টি ছায়ামূর্তি গাড়ির সামনে এসে দাঁড়াল। গাড়ি থেকে নেমে আহমদ ভো সামনের জনকে উদ্দেশ্য করে বলল, কি খবর, আসলাম সবাই এসেছে? এসেছেন শহীদরা, আনা হয়েছে। এখন জনাব ইউসুফ শামিল এলেই দাফন হবে। ইউসুফ শামিল কলখজ আদালতের 3 বিচারপতিদের একজন। অবশিষ্ট 2 জন বিচারপতি রুশ, একমাত্র তিনি তুর্কি। ইউসুফ শামিল সাইমুমের সারাকায়া ইউনিটের প্রধান। গাড়িতে আবার উঠে বসল আহমদ। গাড়ি আবার চলতে শুরু করল। মিনিট 15 চলার পর গাড়ি উপত্যকার পশ্চিম প্রান্তে এসে দাঁড়াল। সেখানে অনেকগুলো লোক, কেউ বসে কেউ দাঁড়িয়ে। এক জায়গায় গোল হয়ে কিছু লোক দাঁড়িয়ে। পাশাপাশি 2টো লাশ সেখানে রাখা, একটি জামায়াতিনের, অন্যটি রশিদভের। জামায়াতিনের লাশ ছিল মর্গে, আর রশিদভের লাশ বাজারে টাঙিয়ে রাখা হয়েছিল। কিন্তু টাঙানো বেশিক্ষণ থাকেনি। রাতের অন্ধকার নামতেই স্থানীয় জনসাধারণের সাথে মিলে সাইমুম কর্মীরা রশিদভের লাশ নিয়ে এসেছে, আর জামায়াতিনের লাশ মর্গ থেকে নিয়ে আসা হয়েছে। শহীদের লাশ অবমাননার শিকার হবে, কবর পাবে না। সাইমুম এটা বরদাস্ত করতে পারেনি, তাই এই দাফনের ব্যবস্থা। ইউসুফ শামিল এসে পৌঁছলেন অল্পক্ষণের মধ্যেই। এসেই তিনি কথা বললেন ফায়জাভার সাথে। ফায়জাভাকে সান্ত্বনা দিয়ে সস্নেহে বললেন, তোমার আব্বা, তুমি, রশিদ ভ ও জামায়াতিনের জন্য আমরা গৌরব বোধ করছি। দুঃখ করো না, তোমার কোনো চিন্তা নেই। সাইমুম তোমার নিজ পরিবার। এখানে পিতার স্নেহ, মায়ের ভালোবাসা, ভাইয়ের আদর সবই পাবে। কবর তৈরিই ছিল। ইউসুফ শামিল আসার সঙ্গে সঙ্গে জানাজা হয়ে গেল। তারপর 2 শহীদকে দাফন করা হল। যাতে কবরের চিহ্ন সবার নজরে না পড়ে, এজন্য পাথর ছড়িয়ে ছিটিয়ে রাখা হল সবটা জায়গা জুড়ে। দাফন শেষে মুনাজাত শেষ করার পর ইউসুফ শামিল বলল, আমাদের পশ্চিম উজবেকিস্তানের এরাই প্রথম শহীদ। এদের দিয়েই উদ্বোধন হল এখানকার শহীদি ঈদগাহের। এই শহীদি ঈদগাহ আমাদের জীবনের প্রতীক, জয়েরও প্রতীক। অনেক দূরে সুবাহে সাদেকের যে আলোকরেখা ফুটে উঠেছে, তা মুক্তির সূর্যোদয়ে রূপান্তরিত হবে এই শহীদের রক্তভেজা পথ বেয়েই। সবাই নীরব, কারো মুখে কোনো কথা নেই। উপত্যকা পথে এগিয়ে আসা গাড়ির শব্দে নীরবতা ভঙ্গ হল। সবাই ওদিকে মুখ ফিরাল। গাড়ি এসে থামল তাদের সামনে। গাড়িতে অনেকগুলো নতুন শহীদের লাশ। গাড়ি থেকে নামল আবদুল্লাহ জমির ভো। বলল সে, সন্দেহ করে আজ যাদের ওরা গ্রেফতার করেছিল, অকথ্য নির্যাতনের পর
সন্ধ্যায় সবাইকে ওরা হত্যা করেছে। বাজারেই ফেলে রেখে গিয়েছিল ওদের সবাইকে, সকলের দেখার জন্য। আরও লাশ আসছে অন্য গাড়িতে। কারো মুখে কোনো কথা জোগাল না। নীরব সবাই, মাথা নিচু। রাতের অন্ধকার না থাকলে দেখা যেত কারো চোখই শুকনো নেই। নীরবতা ভাঙল ইউসুফ শামিল। বলল, এমন একটা দিন আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে তা ভাবিনি। আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমাদের মনে হচ্ছে মুক্তির সোনালি দিগন্ত আর খুব বেশি দূরে নয়। একপাশে দাঁড়িয়েছিল ফায়জাভা। রশিদ ভের দেহ কবরস্থ হওয়ার পর তার চোখের পানি শুকিয়ে গেছে। সেখানে এসে দাঁড়িয়েছে কঠোর শপথের এক দীপ্তি। ইউসুফ শামিল তার দিকে এগিয়ে এল, বলল, এখন তোমাকে আমার বাসায় পাঠিয়ে দেই। কাল তুমি যাবে আমাদের মহিলা হেডকোয়ার্টার লেনিন স্মৃতি পার্কে। অনেক সংগ্রামী বোন তুমি সেখানে পাবে। নীরবে মাথা নেড়ে সায় দিল ফায়জাভা।